সুপ্রিয় দর্শক, সম্প্রতি আপনারা দেখেছেন শেরপুর সীমান্তে বাংলাদেশের ৯ জন হিন্দু আহ, তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। বাংলাদেশের বিজিবি তাদেরকে সীমান্তে আটক করে পরে তাদের আটক করে নিয়ে যায়। তো আমরা দেখছি ১৯৪৭ সাল থেকে শুরু করে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু কমছে, যার একটা বড় অংশই বাংলাদেশ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে চলে যাচ্ছে। ১৯৪৭ সালে বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল প্রায় ২৮%। ৭১-এর পর তা কমে দাঁড়ায় ১৩%। বর্তমানে সেটা ৮%-এরও নিচে। তো এই যে হিন্দুরা বাংলাদেশ ছেড়ে ভারতে আহ পাড়ি জমান অবৈধভাবে, এটা কি আসলে হিন্দু সম্প্রদায়ের জন্য ভালো? আজকে আমি এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। অবৈধভাবে ভারতে যাওয়া মোটেই উচিত নয়। কারণ কি? যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত যান, তারা যাওয়ার আগে অনেকটাই গোপনে বাড়ি ভিটা সব বিক্রি করে জমি যত সম্পত্তি থাকে সব অনেকটা গোপনে বিক্রি করে তারা দেশ ছাড়েন। তার কারণটা হচ্ছে যে জানাজানি হয়ে গেলে হয়তোবা তারা নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন। সেই কারণে তারা এটা অনেকটাই গোপন রাখার চেষ্টা করেন। গোপন রাখার কারণে বর্তমান যে বাজার দর, সেই বাজার দরে তারা জমি বা অন্য কোনো সম্পদ বিক্রি করতে পারেন না। অনেকেই অনেক কম দামে বিক্রি করে এবং অনেকে নামমাত্র মূল্যে বিক্রি করেও চলে যান। যে কারণে যাওয়ার সময় তাদের কাছে তারা আগে যে পরিমাণ সম্পদের মালিক থাকে, ওই পারে যাওয়ার পর যাওয়ার সময় আবার অনেক আহ আহ, মুদ্রা মানে অনেক সময় কমে যায়। যে কারণে তারা ওই পারে যাওয়ার পর তাদের যে বাংলাদেশে থাকার সময় তারা যে পরিমাণ সম্পদের অধিকারী থাকে, ওই পারে যাওয়ার পরে তাদের কাছে সেই পরিমাণ সম্পদ থাকে না। একদিক থেকে সম্পত্তি থাকে না, সেই সঙ্গে তারা ওইখানে গিয়ে ঠিকমতো কাজও পান না। এখানে তাদের একটা নির্দিষ্ট একটা আয়ের উৎস থাকে, যেখান থেকে প্রতিনিয়ত তারা কিছু না কিছু পেয়ে থাকেন। কিন্তু ওইখানে যাওয়ার পর সেই উৎসটা আর থাকে না। তখন তারা একদিকে তাদের সম্পদ নেই, অন্যদিকে তারা তাদের ওইখানে গিয়েও তারা সেরকম তাদের আয়ের উৎসটা থাকে না। সেই কারণে তাদের দেখা যায় যে তারা এক ধরনের মানবেতর পরিস্থিতিতে পড়ে যান। পরিবার নিয়ে, খাবার দাবার নিয়ে, বাচ্চাদের কি খাওয়াবে, কোথায় রাখবে, অনেকটা এই সংকটে পড়ে যান। যেহেতু অবৈধভাবে যাচ্ছে, অনেকের কাগজপত্র থাকে না। কাজেই কিছু অর্থকড়ি থাকলেও, জমি জমা বিক্রি করার অর্থকড়ি থাকলেও সেইটা তারা যেহেতু তাদের কাগজপত্র থাকে না, সেই অর্থ দিয়ে তারা ওইখানে বাড়ি বিটাও করতে পারেন না, জমি জমা কিনতে পারেন না। অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তারপর অনেকে নানা কৌশলে কিছু আহ কাগজপত্র তৈরি করে, আহ সেগুলো করতেও তাদের অনেক অর্থ খরচ হয়। এবং যেহেতু তারা ওইখানে জমি জমা কিনতে বা সম্পদ কিনতে এক ধরনের হিমশিম খায়। তাছাড়া তারা যখন ভারতে অবস্থান নেয়, তাদের কিন্তু নাগরিকত্ব পাওয়াটা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আরো অনেক বেশি কঠিন। যে কারণে তারা এক ধরনের অস্তিত্বহীনতায় ভোগে। একদিকে তারা আর্থিক সংকটে ভুগছে, সেই সঙ্গে ওইখানে তারা ভারতের নাগরিকত্ব পেতেও অনেক সময় হিমশিম খান। বর্তমান সময় তো পাওয়া আরো কঠিন। যদিও থাকতে তাদের বাধা অনেক সময় থাকতে পারেন, কিন্তু তারপরও তারা ওইখানে নানা ধরনের তাদের নাগরিকত্ব যেহেতু থাকে না, তারা সরকারি যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো তারা পায় না। সেই কারণে আহ নাগরিকতা না এক ধরনের দেশহীন একটা অবস্থা তাদের তৈরি হয়। আপনি চিন্তা করে দেখেন, যদি ১৯৪৭ সালে যখন ২৮% হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করত, তারা যখন সম্মিলিতভাবে তাদের যে শক্তিটা ছিল, সেই শক্তিটা কিন্তু এখন কিন্তু হিন্দু সম্প্রদায়ের নাই, যেহেতু তারা এখন ৮%-এর নিচে। এই দেশের যারা হিন্দু সম্প্রদায় থাকছেন, তারাও এক ধরনের দুর্বল অবস্থান হয়ে যাচ্ছে। তারা তাদের অধিকার দাবি দেওয়ার জন্য ঠিক ততটা শক্তভাবে নামতে নামাটা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এটা আসলে উভয় দিক থেকেই লোকসানের। একে তো ভারতে ভারতে তারা চলে যাচ্ছে,
সেখানে গিয়ে তারা খারাপ থাকছে, বাংলাদেশে যাদেরকে রেখে যাচ্ছে তারাও আসলে ওইভাবে ভালো করতে পারে না, আবার তারা তাদের অধিকার নিয়ে তারা তাদের শক্তিটা নানা কারণে কমে যায়। আমি মনে করি বাংলাদেশে যারা যেসব হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারা অবৈধভাবে ভারতে না গিয়ে বাংলাদেশেই থাকেন, বাংলাদেশে থেকে নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হন। দেখে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, যখন নদী ভাঙনে একটা বাড়ি বাড়িঘর তলিয়ে যায় বা ভেঙে যায়, নদী যখন নদীর গর্ভে বিলীন হয়ে যায়, কিংবা আমরা তো দেখি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আজকে এই দল ক্ষমতায়, তো বিরোধী দলের লোকজনের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, আবার ওই বিরোধী দল যখন ক্ষমতায় তখন তারা যারা ওই সময় পরবর্তীতে যারা বিরোধী দল হচ্ছে বা ক্ষমতাহীন হচ্ছে তাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে। তারা কিন্তু এই বাড়িঘর ভেঙেছে বলে তারা কিন্তু দেশ ছেড়ে যাওয়ার চিন্তা করে না, তার নতুন করে ওই ঘরটা আবার বানায়, যে আজকে ঠিক আছে ভেঙেছে, আমরা আবার এই ঘর আবার বানাবো, তারা এই নিয়ে স্বপ্ন দেখে। ঠিক একইভাবে আমি বলবো, আপনি যদি কোনো কারণে আক্রান্ত হন তারপর আপনি দেশে থাকুন, দেশে থেকে নিজের অধিকারের জন্য সোচ্চার হন। আপনি যদি মনে করেন কোনো জায়গায় আপনি বঞ্চিত হচ্ছেন, আপনি সে কথাটা বলুন। কোনো কারণে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, সেই কারণে আপনি দেশ ছেড়ে যাবেন না। দেশ ছেড়ে গেলে আপনার নিজের জন্য যেমন ভালো থাকা অনেক কঠিন হয়ে যাবে, সেই সঙ্গে যাদেরকে রেখে যাচ্ছেন দেশে তাদের জন্য কিন্তু সেটা অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। তো আজকে আমার কাছ থেকে এটুকুই। বাংলাদেশে থাকুন, নিজের অধিকারের জন্য লড়াই করুন, দেশ ছেড়ে যাবেন না।